দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। এই কাজে সেনাবাহিনীর সহায়তা করায় তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। এই উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, গতকাল তো দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া হয়েছে, নতুন করে কি কিছু তৈরি করা হচ্ছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। নওশিন, আপনি জানেন ঐতিহ্যগতভাবে পহেলা বৈশাখ বাঙালির প্রধান উৎসব এবং এই পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রা উপলক্ষে এবারও চারুশিল্পী এবং শিক্ষার্থীদের সম্মেলনে গত এক মাস ধরে তারা আসলে চেষ্টার মধ্য দিয়ে বেশ কিছু মোটিভ, রঙিন মোটিভ তারা তৈরি করেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের ফ্যাসিস্ট যে প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয় এবং তার আংশিকভাবে শান্তির প্রতীক হিসেবে যে পায়রা সেটিও পুড়ে যায়। তবে আজকে আমরা শেষ দিন এসে দেখেছি যেহেতু আগামীকাল বর্ষবরণের জন্য যে রঙিন শোভাযাত্রা সেটা বের করা হবে এবং তার আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া যে মোটিভ শান্তির পায়রা সেটা প্রায় পুরোটাই নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, কিছু কাজ বাকি আছে এবং তার পাশেই যদি আমি আপনাকে একটু দেখাতে পারি যে তার পাশে যে পুড়ে যাওয়া যে ফ্যাসিস্ট প্রতিকৃতি, সেই প্রতিকৃতি আবার নতুন করে তৈরির চেষ্টা করছে চারুশিল্পীরা, শিক্ষক শিক্ষার্থী মিলে এবং তারা এই কাজটা আসলে একদিনের মধ্যে কতটা করতে পারবেন সে বিষয়ে তারা আসলে নিশ্চিত করে কিছু বলেননি। তবে তারা চেষ্টা করছেন ককশিটের মাধ্যমে ফ্যাসিস্ট যে প্রতিকৃতি, যে মুখাবয়ব সেটা আসলে নতুন করে ফুটিয়ে তুলতে এবং এর মধ্য দিয়ে তারা আসলে যে স্বৈরাচারের যে পতন হয়েছে 5 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে সেই বিষয়টা তারা আসলে এই শোভাযাত্রার মধ্যে আনতে চেষ্টা করছেন এবং আমরা দেখতে পেয়েছি এছাড়া প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখকে ঘিরে বাঘ, পালকি, ইলিশ, বাংলাদেশের যেসব ঐতিহ্যগত অংশ সেসব বিষয় তারা আসলে এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন এবং তারা আশা করছেন আগামীকাল বর্ণাঢ্যভাবে যে শোভাযাত্রা বের হয় প্রতি বছর, এবারও সেই শোভাযাত্রা তারা আসলে বর্ণাঢ্য অংশগ্রহণে শুরু করতে পারবেন এবং এবার আরও নতুনভাবে ইনক্লুসিভ বাংলাদেশের যে সংজ্ঞার কথা তারা বলছেন এবং সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসলে এই শোভাযাত্রায় অংশ নেবেন এবং তারা আশা করছেন আগামীকালের যে শোভাযাত্রা বর্ষবরণের সেটা হবে অন্যতম রঙিন একটি শোভাযাত্রা। নওশিন, চারুকলা অনুষদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। ঐতিহ্যবাহী পোশাক, রং বেরঙের বিভিন্ন ফেস্টুন এবং নাচে গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বান্দরবনে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংরাইপোয়ে। সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা, চাকমা, ম্রো, খুমি, চাক, লুসাই, পাংখোয়া সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরারিনী। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে KSI অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান। এর মাধ্যমে বান্দরবনের 6 দিন ব্যাপী সাংরাই উৎসব শুরু হলো।
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেনা সদস্য সহ পুলিশ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছে। গতকাল রাত 10টার দিকে জেলার রাজৈর উপজেলার রাজৈর ব্যাপারীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 2 এপ্রিল রাজৈর উপজেলার কুন্ডুপাড়ায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে গত 3 এপ্রিল সকালে রাজৈর ব্যাপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। এ ঘটনায় শনিবার রাতেই দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনা সদস্য ও পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়। গাজীপুরে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার একটি পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ। প্রবেশপথ না থাকায় গত 2 বছর ধরে মই বেয়ে বাড়িতে ঢুকতে হয় অসহায় পরিবারটিকে। সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগীরা। অবশ্য অভিযুক্তরা দাবি করেন অভিযোগ সত্য নয়। এক পাশে সীমানা প্রাচীর, অপর পাশে কাঠের মই দিয়ে এভাবেই বাড়িতে প্রবেশ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সীমানা প্রাচীর দিয়ে বাড়িটিতে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বাড়ির মালিক। তাই গত 2 বছর ধরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই বাড়ির নারী, পুরুষ ও শিশুদের। দেয়াল টপকাতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা অনেক কষ্টে যাতায়াত করি। এর আগে আমার নাতি পইরা গেল, আমিও মাঝে মাঝে পইরা যাই। এই চিত্র গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকার। 1999 সালে 6% জমি কিনে বাড়ি করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ দম্পতি। কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীরা জমিটি ক্রয়ের প্রস্তাব দিলে তারা রাজি হয়নি। এরপর থেকে নানা কৌশলে চারদিকে দেওয়াল তুলে প্রবেশ পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ পরিবারটির। তবে প্রতিবেশী বাড়ির মালিক বিষয়টি অস্বীকার করেন। আমরা এখন চলাচল করতে পারি না, বাড়ির কাজ ধরছি, কাজ করতে পারি না, এরকম সমস্যা আমাকে ভালাইছে। আমরা মই দিয়ে আসি, মই দিয়ে যাই। রাস্তা দেয় না, আমাকে আটকাইছে, আমাকে জায়গাটা কম দামে নিবার জন্য ফন্দি খাটাইছে আর কি। এই জন্য আমাকে বন্ধ করে দিচ্ছে 2 বছর ধরে। সোজা রাস্তা যেভাবে যাইতেছে সেভাবে মনে করেন আমরা রাস্তা বন্ধ করি না। মানে আমি আমার যে প্লট, আমার এই প্লটের কেউ রাস্তা বন্ধ করে নাই, তার সামনের যে জমি সেই বাড়ি করে রাস্তা বন্ধ করে। বিষয়টি সমাধানে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তবে এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জানান, অবরুদ্ধ পরিবারটির আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। নামের একজন ভদ্রমহিলা, উনি আমাদের বরাবর আবেদন করেছিলেন, ওনার বাড়ির রাস্তাটি অবরুদ্ধ হয়ে রয়েছে। তো এই বিষয়ে আমরা সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, সরেজমিনে তদন্ত করেছেন এবং ওকে নোটিশ করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগী পরিবারটি। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিয়েছে ইসরায়েল। গতকাল দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর দখলে নেয় ইসরায়েল। এর ফলে গাজা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। চলতি বছরের 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তখন থেকেই মিশর সীমান্তবর্তী রাফা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে দেশটি। সেখানকার বাসিন্দাদেরকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরাক করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এই করিডোর মূলত দক্ষিণ গাজার একটি পথ, যা রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। মোরাক করিডোর নিয়ন্ত্রণের পর রাফাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। আগে থেকেই গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। মার্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নেটজারিম করিডোর আবারও নিয়ন্ত্রণে নেয় তারা। সবশেষ মোরাক করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সুদানের দারফুর অঞ্চলের শরণার্থী শিবিরে টানা ২ দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানায় গত শুক্র ও শনিবার আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এলফাশের এবং তার আশেপাশের জমজম ও আবু শরুক শিবিরে হামলা চালায়। এতে ২০ শিশু ও ৯ ত্রাণকর্মী সহ শতাধিক মানুষ নিহত হয়। রিলিফ ইন্টারন্যাশনাল নামক এক সংস্থা জানিয়েছে এই হামলায় তাদের ৯ জন কর্মী নিহত হয়েছে। জমজম শরণার্থী শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। গতকাল শনিবার ওমানের মাস্কাটে এই আলোচনা হয়। ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন। আগামী সপ্তাহে উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প মেয়াদে একটি সমঝোতা চায় বলেও জানান তিনি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।